আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি সাইদুর রহমান অ্যাব্রোডওয়াইজের স্টুডিও থেকে। আমার সাথে আছে মোহাম্মদ শাকিল গাজী। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান ফিলিস্তিন গাজায় আমাদের যে অমানবিক অত্যাচার মুসলিমদের ওপরে, মুসলিমদের এই ক্রান্তি লগ্নে যখন আমরা অনুভব করতেছি আমাদের একজন যুগের সালাউদ্দিন আইয়ুবী দরকার, যেই মুহূর্তে আমরা অপেক্ষায় আছি আমাদের একজন ইমাম মাহাদি দরকার, সেই ক্রান্তি লগ্নে আমরা এই স্টুডিওতে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি এবং বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে আজকে আমরা এই আলোচনা শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় কিছুটা আবেগজড়িত এবং কিছুটা অনুপ্রেরণাদায়ক। এরকম একটি মুহূর্তে আমরা আজকে আলোচনা করব শহীদ সুলাইমানকে নিয়ে। শহীদ সুলাইমান ছিলেন আমাদের আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্বনামধন্য স্টুডেন্ট, একজন মেধাবী ছাত্র, এবং তিনি ছিলেন আমাদের শাকিল ভাইয়ের একজন খুব কাছের বন্ধু। ফিলিস্তিনে যুদ্ধ অবস্থায় যখন তিনি বাড়িতে পৌঁছেছিলেন, যখন তিনি তার পরিবারকে দেখতে গিয়েছিলেন, তখন সেখানে ইসরায়েলি হায়নার দল তাকে শহীদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমরা সেই কামনা করে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। সো শহীদ সুলাইমান সম্পর্কে স্মৃতিচারণ এবং তার সন্নিকটে ছিল আমাদের শাকিল ভাই অনেকদিন। সো তার সেই স্মৃতিচারণ এবং তার সম্পর্কে তাকে কিছু বলার জন্য অনুরোধ করবো এখন এই মুহূর্তে। শাকিল ভাই। প্রথমত শহীদ সুলাইমান আমার খুবই কাছের বন্ধু, বলতে গেলে যে বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে এখানে 2 বছর একসাথে থেকেছি। আমরা আই বিল্ডিংয়ে, আমাদের একই হোস্টেলে, আমি 3 তলায় থাকতাম, ও 2 তলায় থাকতাম, আর ডিপার্টমেন্ট তো একই, এবং ক্লাসে খুবই ভালো বন্ধু ছিল। তো সুলাইমানের সাথে কি হয়েছে সেটা একটু পরে বলতেছি। আগে যেটা আমার ওর সাথে আসলে পরিচয়টা কিভাবে, আমি তখন বাড়ি ছিলাম 2022-21 সালে। তো আমি অনলাইনে ক্লাস চলতো এখানে। তো অনলাইনে ক্লাস চলাকালীন সময়ে আমি সুলাইমানকে আর কি পরিচয় হয়। আমি যখন প্রথম সেমিস্টার, আমি একটু কম্পিউটার সায়েন্সে বা এই ধরনের কার্যক্রমে আমি একটু পিছিয়ে পড়াছিলাম। তো ওই সময় সুলাইমান আমাকে আর কি খুব সাহায্য করেছে, মানে 2-1 সেমিস্টার পাস করার জন্য। তো আমার মনে আছে যে ও আমাকে প্রথম সুলাইমান আমাকে যেদিন সাহায্য করে সেটা হচ্ছে একটা ন্যানো টেকনোলজি নিয়ে একটা অ্যাসাইনমেন্ট ছিল, তার প্রেজেন্টেশন ছিল। তো আমি ভালো প্রেজেন্ট করতে পারছিলাম না, অনলাইনে ইন্টারনেটের সমস্যা বা ইংলিশের সমস্যা সব কিছু মিলে। তো আমার যে প্রশ্নগুলো করতেছিল আমি ভালো বুঝতে পারতেছিলাম না। তো সুলাইমান এখান থেকেই আর কি ওই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করতেছিল। ও আমার গ্রুপমেট ছিল না, কিছুই ছিল না, বাট ও চেষ্টা করে আমাকে আর কি ওই দিন প্রথম আর কি আমাকে সাহায্য করেছে। তারপর থেকে আমি সুলাইমানকে মেসেজ দিয়েছি, কথা হয়েছে। তারপরে এখানে যখন আসলাম তখন ওর সাথে দেখা করলাম প্রথম দিনই। আমাকে মনে আছে আমার প্রথম দিন আপেল খাতে। তারপর আর কি একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে ওর সাথে। আমার ক্লাসেও খুব ভালো সম্পর্ক ছিল। আর ছাত্র হিসেবে সুলাইমান আমাদের মধ্যে বেস্ট ছিল। সিজিপিএও আমাদের সাথে 6টা সেমিস্টার শেষ করছে। তো 6 সেমিস্টার সব মিলে হয়তো 8 অন ছিল, 3.8 অন, মানে বেস্ট স্টুডেন্ট। এবং প্রোগ্রামিংয়ে আসলে সি আর জাভাতে অনেক ভালো ছিল। ও আসলে পড়াশোনা করতো গাচা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স, পরে মালয়েশিয়ায় চলে আসছে। এখানে পার্লিসে একটা ইউনিভার্সিটিতে কিছুদিন ছিল, তারপর আমাদের এখানে আসছে। তো ও প্রথম সেমিস্টারে যখন আমাদের সি প্রোগ্রামিং করায়, ওই সময় আমাদের যে প্রজেক্টটা ছিল, আমরা 6 জন ছিলাম গ্রুপে। আমরা 6 জনের, বাকি 5 জন কিছুই জানতাম না। ও একাই সব প্রজেক্টটাই করছে, একটা সিস্টেম তৈরি করছে আর কি সি দিয়ে। তো এত ভালো ছিল। তারপর আরো জাভা বা অন্যান্য, ও স্পেশালি সব থেকে ভালো ছিল একটা ল্যাঙ্গুয়েজ, ফ্লুটার নামক একটা ল্যাঙ্গুয়েজ আছে, ভালো জানি না ল্যাঙ্গুয়েজটা। ওই দিয়ে অনেক কিছু তৈরি করছে। ও আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা তৈরি করছে, এআইর একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম এখন যেটা চলে। ওর প্রাথমিকভাবে ও আর কি
এটা ওই শুরু করছিল। আরো দু একটা প্রজেক্ট ফাউন্ডারদের দু একটা প্রজেক্টও করে দিয়েছে। ডক্টর বাশিরের একটা ব্যক্তিগত প্রজেক্ট করেছে এবং এসবিএস ডিপার্টমেন্টের একটা প্রজেক্টও করেছে। তো ওর সাথে সাইপও সহযোগিতা করতো। সাইপও ওর বাড়ি গাজা। তো এটা হচ্ছে ওর লেখাপড়ার দিক, এটা আর কি। এবং ধর্মের দিক যদি বলা হয় তো বেশিরভাগ সময় মানে আমরা একসাথেই থাকতাম, মানে আড্ডা দেওয়ার ক্ষেত্রে। তো আমি একটা জিনিস দেখেছি যে আরব যারা আরব নর্মালি, তো আরবদের মধ্যে মানে আমরা ওদেরকে দেখি আসলে একটু মানে মস্তিষ্ক সবসময় একটু উগ্র মস্তিষ্কের থাকে, কিন্তু আজান দেওয়ার পরে ওরা নামাজ পড়ার ক্ষেত্রে আমরা যত গড়িমসি করি আরবরা কিন্তু এরকম করে না। ওরা একটা হাফ প্যান্ট পরে আছে, হাফ প্যান্ট পরা অবস্থায় সামান্য একটা কিছু জড়ায়ে নামাজটা পড়ে নেয় যেখানে থাকুক। তো নামাজ আরবরা আসলে নর্মালি কেউ মিস দেয় না। সুলাইমান ধর্মের ব্যাপারে খুবই স্ট্রিক্ট ছিল। কোরআন সুন্নাহর বাইরে সুলাইমান কোনো কিছু চিন্তা করতে পারতো না। যেমন একটা এক্সাম্পল দিই যে ওদের দেশের অনেকগুলো মেয়ে আছে পড়াশোনা করে, তো নতুন আসছে একটা মেয়ে এসে সে আর কি আর একটা ছেলের সাথে মানে একটু বেশি কাছে চলে যাচ্ছিল। তো সুলাইমান জিনিসটা এটা ইয়ে করতে পারে না। তো সুলাইমান কি করছে যে ওই মেয়েকে মানা করছে, ওই ছেলেকে মানা করছে, তারপরও যখন হয়নি মারামারি পর্যন্ত করছে সুলাইমান ওই ছেলের সাথে। এবং এ নিয়ে অনেক কিছু হয়েছিল, তখন উপরের মহল পর্যন্ত কি ছিল। আমি যেরকমটা শুনছি যে মানে আরবরা হচ্ছে মানে তাদের দেশের মানে আরবিক মেয়েদেরকে তাদের একদম বোন হিসেবে বা কাছের হিসেবে দেখে। হ্যাঁ, মানে অন্যরা তাদের সাথে মিশবে এই জিনিসটা ওরা চায় না আসলে। ও ওই সময় আমার কাছে যে মারামারিটা হয়েছে সুলাইমানের, ওই সময় আমার কাছে জিজ্ঞেস করতেছে যে তুমি কি আসলে এটা সাপোর্ট করো কিনা, যে একটা মেয়ে একটা ছেলের সাথে এইভাবে ইয়ে করতেছে, এখানে মধ্যে আছে একসাথে আড্ডা দিচ্ছে। তো আমার কাছে ওই সময় জিজ্ঞেস করতেছিল, আমার কাছে জিজ্ঞেস করতেছে কি করা উচিত। তা আমি তেমন কিছুই বলি না ওই টাইমে। আমি সবসময় ছিলাম তো দুইজনই তো আপনার কাছের মানুষ ছিল, দুইজনই আমার বন্ধু। আর নাম বলার দরকার নেই, ওরা আমার বন্ধু। এবং প্রথম দিককার বন্ধু আসলে একজন আছে সুলাইমান, আর একজন আছে আমার মালয়েশিয়ায় আসার পরে মানে আমি যখন হোটেলে ছিলাম কোয়ারেন্টাইনে এই সময়কার বন্ধু, তাইলে মানে খুবই কাছে। আচ্ছা, সে যাই হোক। সো ও ধর্মের ব্যাপারে এতটা ইয়ে ছিল যে আসলে একটা মেয়ে একটা ছেলে ইয়ে করে এইগুলো চাইতো না। আমিও কখনো কোনো মেয়ে ফ্রেন্ড দেখি তার সাথে গ্রুপও করতে দেখি না। এবং স্ট্রেট ফরওয়ার্ড মানে যেমনটা হয় না যে একটা বিষয় একটা গল্প, এখানে সেকেন্ড সেমিস্টার আমি তখন আমাদের ডিপার্টমেন্টের ডিন উনি আমাদের একটা ক্লাস নিতে হচ্ছে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তো ও তো সবকিছু জানে, সুলাইমান জানে জাভা কি দেখতে হয়। তো আমাদের স্যার প্রায় 2 বছর আগের কথা, তো তারও বেশি আগে, বেশি একটা ভালো মনে নাই। তো স্যার হয়তো কি একটা পড়াচ্ছে, হয়তো ভুল পড়াচ্ছে স্যার, সম্ভবত ভুল পড়াচ্ছে অথবা স্যার ভুল করতেছে। তো সুলাইমান বলতেছে যে স্যার এটা তো ঠিক না, আপনি যেটা পড়াচ্ছেন। তো স্যার মেনে নিতে পারছে না, কারণ সে একজন ছাত্র, তার ভুল ধরতেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা ক্লাসে সবাই চুপ, 2-1জন জানতো কিন্তু তারা কোনো, ইভেন সাইবও জানে কিন্তু সাইব কোনো কথা বলতেছে না, চুপ। কিন্তু সুলাইমান পুরো ক্লাস প্রায় 2 ঘন্টা যাবৎ স্যারের সাথে তর্ক করেছে এবং সুলাইমান ওটা মেনেই নেই। শেষে সুলাইমান ক্লাস থেকে চলে গেছে, তারপরে ওটা মেনে নিয়ে যে আপনি সঠিক, আপনি কেন ভুল পড়াবেন, আপনি সরি বল। একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা ছেলে ছিল। আসলে নর্মালি হয় কি আরবদের, তো ওরা আসলে এইভাবে কারোর দ্বারা শাসিত হয়নি কখনো, এই জন্য ওরা স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলতে পারে। এই যে মানে মার্কোভার ট্যাঙ্কের সামনে একটা সামান্য কিছু ইটপাটকেল নিয়ে দাঁড়ায়, এটা কোন জায়গা থেকে আসছে, এই যে স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা ভাবনা থেকে আসছে। তো এরকম ছিল এখানে। তারপর এখানে সবকিছুতে ভালো ছিল, খেলাধুলা আমি কখনো করতে দেখিনি। পরে একটা ওই যে ইয়েস ছিল, ওটার নাম কি, সাইকেলে চালায় যাই, ভুলে গেছি নামটা। আমি মাঝে মাঝে ওটা একটা ট্রাই করতাম। ও 2 তলায় থাকতো, ওটা নিয়ে 2 তলায় উঠতো। তো আমি ওর সাথে আমার প্রত্যেক দিনই আর কি ক্লাসে তো দেখাই হতো। আমি নিচে যে আমি যেখানে বসে থাকতাম, যে একটা রুটি ফল গাছ আছে না আমাদের বিল্ডিং এর নিচে, ওখানে আর কি বসে আমরা দুজন অনেক বিষয় নিয়ে গল্প করতাম। মিডল ইস্টের খবর কি, ও আসলে মিডল ইস্টের যে আরব রাজাগুলো আছে কাউকে চোখ করে দেখতে পারতো না কখনো, সবসময় আছে ওদের জন্য বদদোয়া করতো, কারণ ওরা আসলে আরবরা কোনোভাবেই সাহায্য করে না।
তো তারপরে হচ্ছে আরো মানে ইসরায়েলরা আসলে কিভাবে ওদের উপর অত্যাচার করে, ওখানকার ব্যাপারগুলো কি, আমি ওর কাছ থেকে সবগুলো শোনার চেষ্টা করতাম। ও এর আগে কি করতো সবগুলো শোনার চেষ্টা করতাম। আমরা ওখানে বসে গল্প করতাম অনেকদিন, প্রায় প্রত্যেকদিনই আমরা গল্প করতাম চা নিয়ে। ও খাবার নিয়ে আসতো আমার জন্য। ইভেন মনে আছে ও যখন মারা গেছে, মানে ও যেখানে চলে যাওয়ার সম্ভবত 2 দিন আগে আমাদের পরীক্ষা শেষ হয়েছিল 15 তারিখ। তো ওর টিকিট ছিল সম্ভবত 20 তারিখের দিকে। তো ও চলে যাওয়ার আগে আমি ওখানে বসে রয়েছি আমার কম্পিউটার নিয়ে, গাছের পরে বসেছিলাম ওই রুটি ফল গাছের নিচে। তো ও দেখলাম যে ওই পাশ দিয়ে ওর ওই গাড়ি নিয়ে আসছে, এসে আমার ওখানে আসলো। হাতে মুরগি ছিল, তো আমরা দুজনে ঘাসে পরে মুরগি আর কি খাওয়া দাওয়া করে ওই দিনে আমরা আলোচনা করতেছিলাম যে ওদের ওখানকার অবস্থা। তো তারপরেও চলে গেল 20 তারিখের দিকে। আমি 26 তারিখের দিকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেখলাম যে লিখছে যে মানে ও একটা আপেল, অনেকগুলো আপেল রাখা, লাল আপেল, এগুলোর ছবি। তো তখন আমি বুঝলাম ও আর কি চলে গেছে। আমি আগে জানতাম ও যাবে, কিন্তু কবে যাবে জানতাম না। তো দেখলাম যে ও চলে গেছে। মানে ওই সময়টা কি আমাদের ভ্যাকেশন ছিল ভাই? হ্যাঁ, আমাদের সেপ্টেম্বরের গত বছরের সেপ্টেম্বর। হ্যাঁ, গত বছর সেপ্টেম্বরের 15 তারিখ 16 তারিখ আমাদের পরীক্ষা শেষ হয়েছে। ও বাড়ি গেছে 20 তারিখের দিকে। আর 26 তারিখেও একটা স্টোরি দিয়েছে হোয়াটসঅ্যাপে। স্টোরিটা আমি হয়তো দেখাতে পারবো, আমার কাছে স্ক্রিনশট দেওয়া আছে। তো কিছু আপেলের ছবি, মানে সুন্দর সুন্দর আপেল, দেখতে অনেক সুন্দর লাগতে হয়। তো এটা ওদের মানে গাজার আর কি, গাজার যে অরিজিনাল আপেল। তো আমি ওকে মেসেজ দিচ্ছি যে আসলে আমার জন্য কিছু আপেল নিয়ে এসো। তো আমার সাথে মানে ফাজলামি করতেছে যে এটা আমার শুধু বন্ধুদের জন্য, এটা তোমার জন্য না। তা আমি বললাম ঠিক আছে, তাইলে আনা লাগবে না, তুমি আছে সেফলি ফিরে এসো। মানে আমি কেন বললাম এটা আমি জানি না, আমি এটা বললাম ওকে। আর তো বলতেছে যে আমি আসার সময় তোমার জন্য একটা গাধা নিয়ে আসবো। গাধাই বলতো, কারণ আমি ওকে ক্লাসে গাধা বলতাম। আমি মনে করছিলাম ও হয়তো গাধা মানে কি জানে না। পরে আর কি ও ইন্টারনেটে সার্চ দিয়েছে গাধা মানে কি। তো যখন আসলে গাধার ছবি আসছে তখন বুঝতে পারছে যে আসলে এটা গাধা। পরে আমি ওকে গাধা বলতাম, যে ও আমার বলতেছে যে আমার জন্য গাধা নিয়ে বলতেছে আনার দরকার নেই, কারণ তুমি নিজেই একটা গাধা। তো এরপরে আর কি কথা হয়নি। তারপরে তো 7 তারিখে তো আর কি যুদ্ধ শুরু হলো। 7 তারিখে আমি তখন বাজে মালয়েশিয়া টাইম মনে হয় 11:40-50 এরকম হবে। তো আমি স্টোরি দেখতেছি হোয়াটসঅ্যাপে, দেখলাম যে লিখছে একটা স্টোরি, একটা খেজুর গাছ আছে আর একদম ভোরবেলা যে আই থিঙ্ক এ নিউ ওয়ার বিগেন, এরকম কি একটা স্টোরি। হ্যাঁ হ্যাঁ, তো ও লিখছে। তো আমি অত ভালো বুঝতে পারিনি, গাজা এই এলাকাতে সবসময় যুদ্ধ চলে। পরে আর কি সন্ধ্যা হতে হতে আর কি খবরগুলো আমরা দেখতে শুরু করলাম যে যুদ্ধ শুরু হয়েছে। তার কিছুক্ষণ পরে আসলে আমাদের যে কম্পিউটার সায়েন্সের গ্রুপে ওখানে একটা ছেলে আছে আদনান, ওর বাড়ি প্যালেস্টাইন। তো ও আর কি পোস্ট করলো যে সুলাইমানের আঙ্কেল মারা গেছে। তো প্রথমে ওর লাশ 2-1 দিন পাওয়া যায়নি, পরবর্তীতে ওর লাশ পাওয়া গেছিল। বিষয়টা হচ্ছে যে ও যখন যুদ্ধ শুরু হয়েছে ও তো আসলে এত ভালো জানতো না যে যুদ্ধ শুরু হবে, কারণ এই যুদ্ধটা আসলে শুধু কমান্ডাররাই জানতো যে ওরা অ্যাটাক করবে। তো যখন অ্যাটাক শুরু হয়েছে তখন ও আর কি, ও তো আগে অস্ত্র ট্রেনিং ছিল AK-47, ও আমাকে দেখাতো যে এটা আমার AK-47। হামাসের মানে সরাসরি সদস্য না হলে ও আর কি অস্ত্র ট্রেনিংটাও ছিল। তো ও আর ওর আঙ্কেল মোটরসাইকেল নিয়ে ওরা আর কি মানে ইসরায়েলে চলে গেছিল। আর ইসরায়েলের ভিতরে হয়তো মারা গেছে, ইসরায়েলে গেছিল। তো স্নাইপাররা ওকে আর কি গুলি করছে, স্নাইপাররা গুলি করার পর ও পড়ে গেছে, গুলি করছে ওকে, ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আরো কয়েকটা গুলি করছে ওকে আর কি স্নাইপার। ও আর ওর কাকা মারা গেছিল ওই দিন। পরে আর কি 2-3 দিন পরে ওর জানাজা হয়েছে। ওর মা দেখলাম যে আসলে জানাজা, ওখানে ওর মাকে আমি এর আগে দেখি নাই, ওর একটা ছোট ভাই ছিল তাকে দেখছিলাম। এটাই হচ্ছে ওর আর কি মারা যাওয়ার কাহিনী। তবে সুলাইমান আসলে মেধাবী ছাত্র ছিল এবং ওর লেখাপড়ার উদ্দেশ্যই ছিল যে গাজাকে স্বাধীন করার। তো ও আর কি দেখে যেতে পারে নাই, কিন্তু একটা আদর্শ তৈরি করে দিতে পেরেছে। ওর ইনস্টাগ্রামে এখনো আমি মানে ওর সাথে আমার অনেক ইনস্টাগ্রাম ছবি দেওয়া আছে, স্টোরি দেওয়া আছে, সেগুলো এখনো মাঝে মাঝে সামনে আসে। ওর আইডিতে আমি যাই, কিন্তু ওই যে এমন একটা আইডি যেখানে আমি ফলো দিলে আর কখনো ফলো ব্যাক আসবে না।
ও ফেসবুক চালাইতো না, নর্মালি হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে আমাদের যোগাযোগ হতো। আমাদের সাথে 6টা সেমিস্টার করেছে, আর একটা সেমিস্টার করলে মানে একাডেমিকটা শেষ হয়ে যেত, কিন্তু করতে পারে নাই। মেধাবী একটা ছেলে। আমার সব থেকে বড় মানে বিষয়টা হচ্ছে যে সুলাইমানের সাথে আমার একটা অজান্তে একটা ভীষণ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, কারণ আমিও আসলে এই জিওপলিটিক্স জিনিসগুলো বুঝতাম। সুলাইমানও ওর এলাকার সম্পর্কে আলোচনা হতো, ও আমাকে মাঝে মাঝে বাংলাদেশ ওদের সাপোর্ট করে এই জিনিসগুলো বলতো। সাইফ ছিল, সাইফের সাথেও আলোচনা হতো সবসময় এসব বিষয় নিয়ে। আমরা একসাথে, সাইফের রুম একতলায় ছিল, আমরা ওখানে বসে আলোচনা করতাম। সুলাইমান এইসব কারণে আমাকে অনেক ভালোবাসতো, এবং ও আমার জন্য মানে ওই যে 26 তারিখে চ্যাটের এক পর্যায়ে ও আমাকে বলছিল যে ইয়ে নিয়ে আসবে, জলপাই নিয়ে আসবে ওখান, কারণ গাজা বা প্যালেস্টাইন অঞ্চলে জলপাইটা অনেক জনপ্রিয়। ও আমাকে মাঝে মাঝে জলপাই খাওয়াইছে ওর রুমে আর কি, ওর দেশ থেকে যদি কেউ আসতো যারা নিয়ে আসতো প্রায় সেগুলো আমাকে খাওয়াইছে। ও আমার জন্য আনতে চাইছিল, কিন্তু খাওয়া হলো না। এমনিতে ও কিন্তু মানে খুব ঠান্ডা মেজাজের লোক ছিল, কথা ওয়েট ছিল কিন্তু খুব কারোর সাথে তো ওইভাবে কথা ওর সাথে এভাবে কথা বলতো না। মসজিদে যাইতো, জাস্ট হাইটা চলে আসতো, আর ওর সাথে আশেপাশে তাকাইতো। এবং চেহারা দেখলে আসলে দেখা যায় না কত সুন্দর। আসলে আরবরা তো সুন্দরই, কিন্তু ও কত লম্বা, এমনি সুন্দর। এবং ও কিন্তু এখানে তেমন দাড়ি রাখতো না, অল্প দাড়ি ছিল মুখে, কিন্তু ও যখন বাড়ি গেছে তখন কিন্তু অনেক দাড়ি ওর মুখে, দাড়ি আর কাটে না। এই অবস্থায় আর কি শহীদ হয়েছে। আমার ফোনে অনেক ছবি আছে, আমি ওগুলো শেয়ার করবো, দেখাইস দর্শক। তো আর কি মানে একটা জিনিস থাকে না যে মৃত্যুর সময় মানুষের যে মৃত্যু হচ্ছে, যখন তো শহীদ যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, তখন নবীর একটা সুন্নত নিয়েও চলে যেতে পারছে। নর্মালি বাড়ি গেলে মানুষ কি হয়, দাড়ি টাড়ি কেটে আর কি মানে ভাবে থাকে, কিন্তু ও বাড়ি গেছে আর দাড়ি কাটে, আগের থেকেই কাটে। তো আর কি আল্লাহরই সব প্ল্যান যে আসলে যে কিছু সুন্নত নিয়েই কবরে আর। হ্যাঁ, তো সুলাইমান আসলে আমাদের বন্ধুত্ব মাত্র 2 বছরের। আমাদের তো অনেক বন্ধু আছে যে 5 বছর, বহুত বছরের বন্ধু, তাদেরকে হয়তো মনে রাখার কোনো কারণ নেই। সুলাইমানের 2 বছরের বন্ধুত্ব, এটা আছে মানে সারা জীবন মনে রাখার কারণ, এবং একটা আদর্শ আমাদের মধ্যে সুলাইমান দিয়ে গেছে, যেটা আমাদের সারা জীবন প্যালেস্টাইনকে সাপোর্ট করা হোক বা সারা পৃথিবীর মাজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য হলেও এই আদর্শটা খুবই দরকার। যে বাড়ি গেছে বেড়াতে, যুদ্ধ শুরু হয়েছে, কোনো কিছু না চিন্তা করে, ক্যারিয়ার না চিন্তা করে, দেশের জন্য, জাতির জন্য যুদ্ধে চলে গেছে। এই জিনিসটা আসলে দেশপ্রেম বলি, জাতি বলি আর ধর্ম বলি, সবকিছু দিয়ে আসলে সুলাইমান শীর্ষে থাকবে। দর্শকদের কাছেও অনুরোধ এটাই যে সুলাইমানের ফ্যামিলির জন্য একটু দোয়া করতে, কারণ সুলাইমানের বাবা আছে এবং ছোট ভাই আছে, মা আছে। ওর বাবা তো সরকারি চাকরি করতো গাজায়, বেতন পেত, মানে যা বেতন তার অর্ধেক দিত, কারণ গাজা তো ওইভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী না। তো এখন তো গত অক্টোবরের পর থেকে গাজায় তো আর কোনো চাকরি না। তো জানি না ওদের ফ্যামিলি কি অবস্থায় আছে, কোথায় আছে, হয়তো কোনো একটা শরণার্থী শিবিরে আছে। ওদের বাড়ি ছিল খান ইউনিসে, সম্ভবত খান ইউনিস তো এখন আর নাই। তো ওখানে চলে আসতে হয়েছে ওদের কোনো একটা শরণার্থী ক্যাম্পে। তো দোয়া করতে হবে, মানে দোয়া করুক মানুষ বা সবাই দর্শকরা, যে মানে ফ্যামিলি অ্যাটলিস্ট ভালো থাকে যেন। আর আমার একটা ইচ্ছা আছে যে গাজার দিন স্বাধীন হবে, আমি আছে সুলাইমানের কবরে। জানি না কবরের ওইভাবে কোনো ইন্ডিকেটর থাকবে কিনা, বাট সুলাইমানের ফ্যামিলির সাথে থাকবো এবং ওর কবরে আমি জিয়ারত করতে যাব। কারণ সুলাইমানই আমাকে শিখাইছে যে কিভাবে আসলে দেশকে ভালোবাসা যায় আর ধর্মের জন্য জীবন দেওয়া যায়। তো আমি অবশ্যই সুলাইমানের হত্যা, আমরা অবশ্যই সুলাইমান হত্যার প্রতিশোধ নেব। হতে পারে সেটা ইন্টেলেকচুয়াল বা যেভাবেই হোক, আমরা অবশ্যই নেব। সুলাইমান আসলে এটাই শিখিয়ে গেছে। আর সুলাইমান আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। আসলে সুলাইমান আমাদের জন্য একটা আদর্শের উদাহরণ হিসেবে আমাদের কাছে সারা জীবন থাকবে। সারা জীবন আসলে শুনেছি যে আসলে ওখানে যুদ্ধ হয়, কিন্তু এত কাছের একটা মানুষ যার সাথে প্রত্যেক দিনই 2-3 বার করে দেখা হতো, সেই মানুষটা ওই যুদ্ধে শহীদ হচ্ছে। আরো একটা কাহিনী, একটা ঘটনা মনে পড়ছে যে ওর সাথে আমার সবসময় দুষ্টামির একটা সম্পর্ক থাকতো। ও আমাকে মানে ওই যে দুষ্টু কিছু পোলাপান থাকে না ক্লাসে,
ব্যাক বেঞ্চার বলে কেউ নাই এখানে, কিন্তু ও আমার সাথে আর কি শয়তানি করতো বা যেটাকে বলে দুষ্টামি করতো ক্লাসের মধ্যে। আমার সাথে একা না, ও আছে শেরবনির সাথে করতো, আদিবির সাথে মারামারি করতো, লাসান্নার সাথে মারামারি করতো। আর তো আমার থেকে অনেক উঁচুলাম এবং অনেক বড়। ও আমার মাঝে মাঝে উঁচু করে ওই 2 তলা 3 তলা থেকে ফেলে দেওয়ার হুমকি দিত। হ্যাঁ, সাইব এসে আবার আমাকে, তো পরে একদিন আমি কি একটা বলছি, গাদা বলছিলাম। তো ক্লাসের থেকে গাদা বললে আমি দৌড় মেরে চলে আসছি। পরে আমি রুমের মধ্যে বসে পড়তেছি, হঠাৎ করে আমার দরজায় দেখি আছে বিশাল জোরে সব। তো ওরা 2 জন মুখ টুক বেঁধে, যে কেফায়া না কি বলে গাজার, ওই যে ইয়ে, ওই যে মুখ টুক বেঁধে হাতে একটা বন্দুক নিয়ে, ওরা আবার বন্দুক কিনছিল, খেলনা বন্দুক কিন্তু অনেক দামি বন্দুক। ওই যে ওরা প্যালেস্টাইনে যারা আছে ওখানে MPH এর ওখানে আর কি ওরা আছে, এই মানে বন্দুক যুদ্ধ করতো। পরে ইউনিভার্সিটিটা বন্ধ করে দিয়েছে মানে প্রতিদিন। তো ওই 2 জন একদম কমান্ডার স্টাইলে আমার রুমে ঢুকে আমার আছে সব অনেক সময় ধরে আর কি পুতির গুলি আমার গায়ে, মানে ওরা 2 জন করছে, ও আর একটা ছেলে ছিল জুনিয়র। তো এই জিনিসটা আর কি এখনো মনে আছে আমার, ভিডিও তো আছে, স্টোরি দিচ্ছিলাম একদিন। তো এই আর কি, মানে ওরা মানে মানুষের একটা ইয়ে থাকে না যে জন্মের পর থেকে যুদ্ধ দেখছে। আমরা এখানে কি করি, বিকেলবেলায় আছে আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, আর ওরা আছে সবাই মিলে বন্দুক নিয়ে আর কি প্র্যাকটিস করতে এখানে গুলি চালানো এই আর কি। তো তুই কি একটা বলতে চাস? এরকমই আর কি। এখন আসলে সুলাইমান যেমন হচ্ছে ও মানে বাড়ি থেকে ফিরে আসবে না, এই জিনিসটা কিন্তু আমরা মানে ওইভাবে ভাবি নাই, যে না কেউই কল্পনা করে, কেউই কল্পনা করে না। আমরা ভাবছি যে ভ্যাকেশনে গেছে, সে নর্মালি আবার ফিরে আসবে, সে যুদ্ধে যাবে, সেখানে আল্লাহ তাআলা তাকে যুদ্ধতে হবে এটা তো কেউ জানতো না। ইভেন ইসরায়েলও তো জানতো না, মোসাদও জানতো না। এর কয়েকটা কমান্ডার মোহাম্মদ দেব জানতো, আর কয়েকজন জানতো এই যুদ্ধটা হবে। তো সুলাইমান যদি জানতো, এর সবই আল্লাহর প্ল্যান, ওকে নিয়ে যাবে, ওখানে নিজের মাতৃভূমিতে সে মারা যাবে, এটা সবই প্ল্যান। আমি এই বিষয়ে ম্যাডামের সাথে, আমাদের ডিপার্টমেন্টের প্রধান ম্যাডাম কথা বলছিলাম। তো উনিও বলতেছিল যে আমি সুলাইমান আমার কাছে যখন বলছে যে সে দেশে যাবে, তো আমি তখন ওকে বললাম যে সাবধানে ফিরে আসার জন্য। ম্যাডামও কেন বলছে আসলে কোনো উত্তর নাই, সবাই কেন বলছে যে সাবধানে ফিরে আসে, কিন্তু সাবধানে ফিরে আসা হয়নি। তো আমার একটা প্ল্যান আছে, আমি ম্যাডাম বলো আর ডিসি বরাবর মেইল করবো যে সুলাইমানকে যেন একটা ইআইইউ থেকে একটা সনদ দেওয়া হয়। শেষ করিনি, 6 সেমিস্টার শেষ করছে, কিন্তু ওকে যেন একটা সনদ দেওয়া হয়, ওদের রাষ্ট্রদূতকে এনে একটা সনদ দেওয়া হয় সুলাইমানকে। 6 সেমিস্টার শেষ করছে এবং প্রায় শেষই তো, আর 1 সেমিস্টার ছিল। আর আমাদের জন্য একটা গর্বের কারণ, আমি এটা অনুরোধ করবো আমাদের গ্র্যাজুয়েশনের আগে সুলাইমানকে যেন ওর সনদটা দেওয়া হয় ইউনিভার্সিটি। এটা চেষ্টা করব, আমি জানি না ওরা গ্রহণ করবে কিনা। আর আমার আরো কিছু প্ল্যান আছে ভবিষ্যতে সুলাইমানকে নিয়ে, বা ইভেন আমি মানে আগে এগুলো বললে এটাগুলো মজা থাকবে না। আমি সুলাইমানকে নিয়ে আরো কিছু প্ল্যান আমার আছে, সেগুলো করবো, সবার সহযোগিতা দরকার হবে, দেখা যাক। So I think that's all for today. So আজকের আলোচনা খুবই সংক্ষিপ্ত ছিল, তারপরও আমরা যেটুকু জানতে পারলাম শাকিল ভাইয়ের থেকে এইটুকু। হয়তো আরো অনেক কাহিনী আছে সুলাইমানের সাথে, কিন্তু এক জায়গায় বসে সব কিছু আসলে মনে পড়ে না, বা অনেক কিছুর ভিড়ে অনেক কিছু ভুলে যায় আমরা। হ্যাঁ, অনেক সময় আছে যে আমরা আলোচনা করতে বসলে সেই জিনিসটা আসে না, কিন্তু আসলে মনের অভিব্যক্তি অথবা মনের অনুভূতিটা আসলে কথায় সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না, সেটা জানি। বাট যতটুকুই আমরা শাকিল ভাইয়ের থেকে শুনলাম, এতটুকু আমরা জানতাম না অবশ্য। তো অনেক কিছু জানলাম, এবং হচ্ছে হয়তো সুলাইমানের জীবনী থেকে আমরা কিছুটা শিক্ষা গ্রহণ করতে পারি। হয়তো এরকম হইতে পারে একদিন শাকিল ভাই হয়তো তার সম্পর্কেও কিছু লিখবে, সো সেই লেখা থেকেও আমরা ইনশাআল্লাহ কিছু জানতে পারবো। সো আজকের আলোচনা থেকে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, এবং যারা ভিডিওটা যখন দেখবেন তখন আসলে সুলাইমান সম্পর্কে যে জিনিসগুলো শুনবেন, এবং তার যে আসলে দেশপ্রেম এবং দেশপ্রেমের যে উদাহরণ, ধর্মের প্রতি যে তার সেই মায়া মহব্বত, আশা করি আপনারা এর থেকে শিক্ষা নেবেন, এবং সুলাইমান আমাদের জন্য একটি আদর্শ হয়ে থাকবে। আমি শেষ করতে যাচ্ছি যেটা বলে, সেটা হচ্ছে যে আমি গাজা সম্পর্কে জানি, যুদ্ধ সম্পর্কে জানতাম আগে, কিন্তু একটা স্লোগান আছে না যে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, এটা আমাকে সুলাইমান আর কি শিখাইছিল। তো অনেকদিন আর কি বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আন্দোলন করেছি। তো এই পডকাস্টটা শেষ করার আগে ওই কথাটাই স্মরণ করতে চাই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি।